হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গুরুকুল। আজকে তাহলে আমরা এসে গেছি পার্ট 3, ভারতীয় সংবিধানের পার্ট 3টা কোথায় আছে? আর্টিকেল 12 থেকে নিয়ে 35 পর্যন্ত, ঠিক আছে? একটা বড় আর্টিকেল। এই আর্টিকেলের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, মানে মৌলিক অধিকার। মৌলিক অধিকারটা সাধারণত এটা যারা নাগরিক তাদের জন্য এটা দেওয়া হয়, কিন্তু সবার আগে আমরা একটু জেনে নিই যে মৌলিক অধিকারটা, এই কথাটা এলো কোথা থেকে, এই কনসেপ্টটা এলো কোথা থেকে। তাহলে একটু আমরা আগে থেকে জেনে নিই যে অনেক আগে পর্যন্ত রাজাকার ব্যাপার ছিল। রাজারা যা কিছু করতো সবকিছু তাদের নিয়ম মতন হতো, রাজা যেটা বলতো সেটাই আর কি রাজতন্ত্র ছিল। তারপর আস্তে আস্তে লোকের মধ্যে জাগৃতি বাড়লো এবং বাড়ার পর লোক এটা ঠিক বুঝতে পারলো যে রাজার কাছে যত শক্তি হোক না, রাজা মানে স্টেট, মানে স্টেটের কাছে যত শক্তি হোক না কেন, সাধারণ মানুষের কিছু মৌলিক অধিকার তো থাকাই উচিত। এর ওপরে 1215 সালে ইংল্যান্ডে প্রথম ম্যাগনা কার্টা এলো। ম্যাগনা কার্টা কোথা থেকে এসছে? ইংল্যান্ড থেকে এসছে 1215 সালে। তার মধ্যে ঠিক করা হলো কি নাগরিকদের কিছু মৌলিক অধিকার তো থাকাই উচিত। সেখানে নাগরিকদের কোন মৌলিক অধিকার যেটা আর কি স্টেট, রাজ্য এটা ওর কাছ থেকে নিতে পারবে না, সেইটুকু অধিকারটা নাগরিকের থাকবে। বুঝতে পারছেন তো? তার মানে স্টেটও আর কি এর উপর হস্তক্ষেপ করতে পারবে না। সেই হিসাবে প্রথমে ম্যাগনা কার্টা 1215 সালে এলো। তারপর এটা হওয়ার পর এটা এইভাবেই চলছিল। আর কোনো পৃথিবীতে আর কোনো দেশের মধ্যে এই মৌলিক অধিকারের উপরে সেরকম কোনো আইন আমাদের জানা নেই। হয়তো অন্য জায়গায় কিছু ছিল কিনা সেটা জানা নেই, রেকর্ডে নেই। তারপর আমেরিকান বিপ্লবের পর যখন আমেরিকা স্বাধীন হলো এবং 1787 সালে যখন আমেরিকার সংবিধান এলো, আমেরিকার সংবিধান খুব ছোট, তো ওই সংবিধানটা যখন এলো তখন কিন্তু ওই আমেরিকার বিপ্লবের সময় কিন্তু 13খানা স্টেট ছিল। এই 13খানা স্টেট থেকে আজকে কত আছে? 50খানা স্টেট। যখন স্টেটকে বাড়াবার কথা যখন ভাবা হচ্ছিল সেই সময় কিন্তু এর উপরে অনেক বিরোধ হলো। তারপর প্রথম 10খানা অ্যামেন্ডমেন্ট আমেরিকান সংবিধানে এলো, সেটাকে আমরা বিল অফ রাইটস বলি, ঠিক আছে? এগুলো আর কি মৌলিক অধিকার। তাহলে আমাদের ভারতবর্ষে আমরা সংবিধানের মধ্যে এটা এসেছিল কোথায় থেকে? বিল অফ রাইটস থেকে আর কি, আমেরিকার সংবিধান থেকে আমরা এটা নিয়েছিলাম। কিন্তু আমাদের সংবিধান তৈরি করার আগেই 1928 সালে মতিলাল নেহরু মৌলিক অধিকারের উপর একটা অলরেডি উনি একটা রিপোর্ট তৈরি করেছিলেন। কেন কি ভারত প্রথমে মুঘলদের আন্ডারে ছিল, তারপর ব্রিটিশদের আন্ডারে ছিল, এবং ওই স্বাধীনতার যে ফ্রিডম ফাইট যখন চলছিল আর কি, যখন বিপ্লব হচ্ছে, সে সময় কিন্তু আমাদের ভারতীয়দের মৌলিক অধিকার বলে কিছুই ছিল না। এটার উপরে কথা হওয়ার পর তারপর এইটার জন্যে মতিলাল নেহরু আর কি ফান্ডামেন্টাল রাইটের যে কনসেপ্টটা উনি আর কি এনেছিলেন। পরে যখন সংবিধান সভা তৈরি হলো এবং আমাদের সংবিধান তৈরি হলো এবং 26শে জানুয়ারি 1950 সালে যখন সংবিধান তৈরি হলো, তখন আমাদের সংবিধানের মধ্যে পার্ট 3-তে 12 থেকে 35 আর্টিকেলটা, এটার মধ্যে শুধু ফান্ডামেন্টাল রাইটের ব্যাপারে। এবার আমরা স্টার্ট করছি। আজকে আমরা পুরো একেবারে 14 থেকে 18 পর্যন্ত যে আছে মৌলিক অধিকারের মধ্যে প্রথম যে অধিকারটা সাম্যের অধিকার, সেটা আমরা এবার স্টার্ট করছি। তো আর্টিকেল নাম্বার 14। তো আর্টিকেল নাম্বার 14 এর মধ্যে আমরা তাড়াতাড়ি করে জেনে নিই কি আর্টিকেল নাম্বার 14টা এলো কোথায় থেকে, তার কনসেপ্টটা কি, সাম্যের অধিকারটা কি। তাহলে এর আগে আমরা জেনে নিই যে এটা আমরা এনেছিলাম আমাদের ভারতের সংবিধানে এই জিনিসটা এসেছিল ইংল্যান্ড থেকে, ইংল্যান্ড থেকে আমরা নিয়ে এসেছিলাম। ইংল্যান্ডে অ্যাকচুয়ালি প্রথম যখন আসে তখন ওখানকার এভি ডেসি বলে একজন ছিলেন, তিনি আর কি এই ইংল্যান্ডের কনস্টিটিউশন অফ ইংল্যান্ডের মধ্যে এটাকে আনা হয়েছিল। কি এটাকে আনা হয়েছিল? নামটা এটাকে রুল অফ দ্য ল হিসাবে আর কি আনা হয়েছিল, ল্যান্ড অফ ল, রুল অফ দ্য ল হিসাবে এটা এনেছিল, যেটা আমরা বলি সাম্যের অধিকার। কিন্তু ওটা যখন আমাদের এখানে এলো, যেটা আমরা বলি ইকুয়ালিটি বিফোর ল, ঠিক আছে? আমাদের সংবিধানে এটা হলো ইকুয়ালিটি বিফোর ল। তো ইকুয়ালিটি বিফোর ল যে এটা আছে 14 নম্বর ধারায়, এর মধ্যে 14 নম্বর আর্টিকেলে যেটা আছে সেটা বলা হচ্ছে যে আইনের সামনে ইকুয়ালিটি বিফোর ল। এর মধ্যে আমরা এটা বলতে পারি, ভারতীয় আইনের চোখে সবাই সমান, সকলের জন্য এক আইন, অর্থাৎ আইন ভঙ্গ করলে সবার জন্য কিন্তু সাজা এক। কোনো ব্যক্তি বা নাগরিক তিনি যে কোনো পদেই থাক না কেন, যে কোনো স্ট্যাটাসে থাক না কেন,
যদি সবার জন্য একই সাজা, একই ভুলের একই সাজা হবে। এই জন্যে দেখবেন কি আমাদের যে জাস্টিস লেডি আছে তার চোখ বাঁধা আছে, সে দেখতে পায় না যে ওনার কি স্ট্যাটাস আর কি কি আছে, সবার জন্য এক নিয়ম করা আছে। কিন্তু এর মধ্যে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি? রাষ্ট্রপতি আর রাজ্যপাল যতক্ষণ ওনারা পদে থাকবেন তাদের উপরে কিন্তু ফৌজদারি মামলা আমরা করতে পারবো না। বাদবাকি সবার জন্য কিন্তু এক ল, কেউ ভুল করলেই তার সাজা হবে এবং তার উপর কেস হতে পারে, কিন্তু রাষ্ট্রপতি আর রাজ্যপালের জন্য নয়। কেন কি? এর দুটো জিনিস হচ্ছে। প্রথম তো হচ্ছে রাষ্ট্রপতি আর রাজ্যপাল হচ্ছে, রাষ্ট্রপতি হচ্ছে দেশের প্রধান আর রাজ্যপাল হচ্ছে আমাদের রাজ্যের প্রধান। এবার এই দুজন যেহেতু একটা প্রধান, তাদের করা উচিত না, কিন্তু এর পেছনে আরেকটা ব্যাপার আছে যে রাষ্ট্রপতির হাতে অনেক ক্ষমতা থাকে। রাষ্ট্রপতি ক্ষমা করার অধিকারটা ওনার আছে, ঠিক আছে, রাষ্ট্রপতি। তো এবার রাষ্ট্রপতি যদি ক্ষমা করতে পারে, তাহলে যদি ও কনভিক্ট হয়ে যায়, ও যদি দোষী হয়ে যায়, তাহলে ও তো নিজেকে নিজেই মাফ করে দেবে, তাহলে তো ব্যাপারটা এলো না। আমি এই জন্য এটা বোঝাতে চাইছি কি রাষ্ট্রপতি আর রাজ্যপাল যতক্ষণ আর কি পদে থাকবে ততক্ষণ কিন্তু ওর ওপর আর কি কোনো ফৌজদারি মামলা হবে না। কিন্তু যদি ও রাজ্য যখন ওর যদি টাইম পিরিয়ড আর কি যদি ও ওখান থেকে যদি ওনার যদি সময় শেষ হয়ে যায় আর উনি পদ থেকে যদি সরে যান, তাহলে কিন্তু তারপর থেকে আর ওনার ওপর সে কেসটা আবার স্টার্ট হতে পারে। তাহলে এবার আমরা সবার আগে একটু জেনে নিই কি 14 নম্বর লয়ের মেন জায়গাটা কোনটা। এই 14 নম্বর লকে দুটো ধারা আছে, ওর মধ্যে A1 and 2 এর মধ্যে এটা ভাগ করা আছে, 14(1) and 14(2). 14(1) বলছে দ্য ইকুয়ালিটি বিফোর ল, ঠিক আছে, আর 14(2) বলছে কি ইকুয়াল প্রোটেকশন অফ ল। মানে দুটো একই কিন্তু একটু আলাদা। কেন কি? ইকুয়ালিটি বিফোর ল মানে আইনের সামনে সবাই সমান, কিন্তু আরেকটা বলছে প্রোটেকশন ফর ইকুয়ালিটি বিফোর ইকুয়াল প্রোটেকশন ফর দ্য ল, মানে নাগরিকদের যেন প্রোটেকশনটাও সমানভাবে দেওয়া হয়। সমানভাবে মানে এই নেই যে মানে সবাইকে একইভাবে, সেটার ব্যাপারে এটার ব্যাপারে আমি যেহেতু বলছি একটা উদাহরণ দিয়ে দিই যে মনে করুন কি একটা বাচ্চা, একটা 10 বছরের বাচ্চা আর একটা 20 বছরের অ্যাডাল্ট, দুজনকে কিন্তু একই শাস্তি একই জিনিসের জন্য দেওয়াটা কি খুব একটা মানে যুক্তিযুক্ত বলে নয়। তাই জন্য ওদের জন্য প্রোটেকশন যদি দিতে হয়, যেমনি বাচ্চারা কোনো যদি অন্যায় করে তাদেরকে চাইল্ড হোমে পাঠিয়ে দেওয়া হয়, হ্যাঁ, কিন্তু মানে জুবিলাইন করে পাঠানো হয়, কিন্তু যারা অ্যাডাল্ট আছে তাদেরকে অন্য জায়গায়, মানে এটা হচ্ছে প্রোটেকশন ব্যাপার। আমি শুধু এটা আর কি একটা উদাহরণের জন্য বলছি। কিন্তু এবার আমরা চলে আসছি কি ইকুয়ালিটির ব্যাপারটা কিন্তু দুটো আছে, তাই না? যদি মনে করুন কি আমি যেটা আগের বলি ইকুয়ালিটি বিফোর ল, হ্যাঁ, এর একটা হচ্ছে নেগেটিভ কনসেপ্ট। এই নেগেটিভ কনসেপ্টটা কি? মনে করুন ইকুয়ালিটি বিফোর ল, তার মধ্যে কিন্তু বলা যে হ্যাঁ এগুলো সবাই কিন্তু সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট দিতে হবে, হ্যাঁ, না দিলে হবে না, মানে এখানে মানে নেগেটিভ ব্যাপার আছে। কিন্তু অন্যদিকে ইকুয়াল ট্রিটমেন্ট মানে এখানে ডিমান্ড হচ্ছে কি সবাইকে আলাদা করে দেখতে হবে, মানে কি যেটা আমি উদাহরণ দিলাম যে বাচ্চার সঙ্গে এটা কিন্তু চলবে না। তো একটা হচ্ছে প্রভিশন ফর দ্য ইকুয়াল ট্রিটমেন্ট আর একটা হচ্ছে ডিমান্ড ফর দ্য ইকুয়াল প্রোটেকশন, ঠিক আছে, মানে ইকুয়াল ট্রিটমেন্টের ব্যাপারটা। তো এটা আমরা মোটামুটি 14(2) এর যে ব্যাপারটা, এটা কিন্তু আমেরিকান কনস্টিটিউশন থেকে আনা হয়েছে। কেন কি? এখানে বলা আছে নো ইউনিভার্সাল ল, মানে সবার জন্য এক নিয়ম কোনোদিনই হতে পারে না, তাই না? কি করে হতে পারে? যদি বাচ্চার, যেটা আমি বললাম বাচ্চা আর বুড়ো দুটোকে তো একসঙ্গে করা যেতে পারে না। তো প্রোটেকশন ওদেরকে করার জন্য ওদেরকে একটু প্রোটেকশন দিতে হবে, যে প্রোটেকশনে আর কি ওরা, যদি মনে করুন কি মহিলাদেরকে তো আপনি কিছু ক্ষেত্রে যেমনি আছে ইকুয়ালিটি বিফোর ল, মানে এখানে আর কি এটা করা যাবে না। ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল মানে এখানে বাচ্চা এবং মহিলাদেরকে স্পেশাল প্রোটেকশন দিতে হবে, তা নাহলে তো হবে না। যেমনি আমরা কি করি কি ছেলেদের জন্য যে একটা জেনারেল কম্পার্টমেন্ট, সবার জন্য জেনারেল, ওখানে সবাই উঠতে পারে, কিন্তু মহিলাদের জন্য আলাদা কম্পার্টমেন্ট, কেন কি ওরা একটু তেমনি বাচ্চাদেরকে আলাদাভাবে রাখা হয়। তো এদেরকে একটু এক্সট্রা প্রোটেকশন তো দিতেই হবে, তা না হলে এরা কি করে কাজ, মানে এরা তো যেহেতু বাচ্চাদেরকে যেমনি কোনো মাইনিং বা কোনো হেভি ইন্ডাস্ট্রিতে কাজে নেওয়া যায় না, কেন কি ওরা উইক, ওরা মনে করেন এয়ার হোস্টেস যারা আছে, এয়ার হোস্টেসে ছেলেদেরকে নেওয়া হয় না, মেয়েদেরকেই নেওয়া হয়। কিন্তু এটা কেন কি এইসব জায়গায় এটা হচ্ছে পজিটিভ ডিসক্রিমিনেশন আর কি, এটা করা আছে, এটা আর কি আর্টিকেল 14 এই ব্যাপারটা আছে। এবার আমরা চলে আসছি আর্টিকেল 15। আর্টিকেল 15 কি বলছে?
জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ ও জন্মস্থান সূত্রে কারোর মধ্যে কোনো বিভেদ করা যাবে, মানে এই পাঁচখানা দিয়ে কিন্তু বিভেদ করা যাবে না। এটা হচ্ছে 15 নম্বর। তো এটাতে একেবারে পরিষ্কার, এটাতে বেশি কিছু বলারই নেই। তার মানে লিঙ্গ বা জাতি বা এসব কি এগুলোর মধ্যে বিভেদ করা যাবে না, কিন্তু এর মধ্যে কিছু পজিটিভ ডিসক্রিমিনেশন আমরা করতে পারি। যেমনি মনে করুন কি নর্থ ইস্টের মধ্যে নাগাল্যান্ড আছে, এসব জায়গা আছে, ওখানকার লোকেদের হাইট কম, গোর্খা যারা আছে তাদের হাইট কম, তারা যখন কোনো জায়গায় ভর্তি হতে যাচ্ছে তো তাদেরকে আর কি কিছু স্পেশাল আর কি ওই স্টেট ওয়াইজ বা ওই এরিয়া ওয়াইজ তাদেরকে কিছু এক্সট্রা আর কি প্রেফারেন্স দেওয়া হয়। তো এখানে কি হলো, এখানে ডিসক্রিমিনেশন করা হলো, কিন্তু কিন্তু এটা কিন্তু মানে পজিটিভ ওয়েতে, এটা নেই যে মানে, কিন্তু চাকরির ক্ষেত্রে এগুলো মানে এদেরকে পজিটিভ হিসাবে আর কি নেওয়া হলো, কি এদেরকে কিছুটা। তো এগুলো আমরা ওগুলো মানে জাতি, লিঙ্গ, জন্মস্থান, বর্ণ এসব ব্যাপারে কিন্তু ডিসক্রিমিনেশন করা যাবে না। এটা সংবিধানের 15 নম্বর ধারায় অলরেডি একেবারে পরিষ্কারভাবে বলা আছে। তাহলে আমাদের এটা 15 নম্বরটা হয়ে গেল। এবার আমরা 16 নম্বরে চলে আসছে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সরকারি চাকরি লাভের ক্ষেত্রে সকল নাগরিকের সমান অধিকার। তাহলে এই ব্যাপারটাতে এখানে আছে, এটা মানে চাকরি ক্ষেত্রে আপনি এইভাবে ভেদাভেদ করতে পারবেন না। কেন কি, তার মানে এর আগে 14 নম্বর আর্টিকেলে কি ছিল, কি পুরো ইকুয়ালিটি বিফোর ল, মানে সবার জন্য সমান ল তৈরি হচ্ছে এবং ইকুয়াল প্রোটেকশন ফর দ্য ল সবার জন্য। কিন্তু 15তে কি হলো, 15তে এসে গেল একটু আরো সংকুচিত হয়ে গেল, যে এখানে একটা যে ডায়াগ্রাম দেখছেন, তো 14 নম্বরটা হচ্ছে সবার জন্য বাইরেরটা, তার ভেতরে হচ্ছে 15 নম্বর। 15 নম্বরটা ইকুয়ালিটি প্লাস ডিসক্রিমিনেশন, যেটা আমি বললাম কি ইকুয়ালিটি তো আছে কিন্তু ডিসক্রিমিনেশনটা পজিটিভ ডিসক্রিমিনেশন আর কি হতে পারে। কিন্তু 16 নম্বরটা এর ভেতরে ঢুকে গেল কি এবার এখানে সবাইকে কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু ভেদাভেদ করা যাবে না। কিন্তু এইখানে যেটা হলো সেটা দুটো জিনিস হলো, একটা কি এমপ্লয়মেন্ট আর একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, এই দুটো আর কিছু না। তো ব্যাপারটা এই তিনটেই কিন্তু একসঙ্গে আছে, একটা বৃহৎ, একটা মাঝারি আর যেটা এমপ্লয়মেন্ট আর অ্যাপয়েন্টমেন্ট, এটা একেবারে ভেতরে কোরে ঢুকে গেল। তার মানে কোনোদিন স্কোপ যদি থাকে রিজার্ভেশনের ব্যাপার কিন্তু এখানে এসে যাচ্ছে, কি আপনি মানে কোন সংস্থা বা সরকার মানে স্টেট কিন্তু এর ব্যাপারে দেখবে কি সবার জন্য সমান, মানে মহিলা পুরুষ 7খানা গ্রাউন্ড আছে, যেটা আমি আগে বললাম কি ধর্ম, লিঙ্গ, বর্ণ, জন্মস্থান, বাসস্থান এসব ব্যাপারে কিন্তু ভেদাভেদ করা যাবে না। এর মধ্যে প্রায় 7খানা আছে ধারা আছে। তো প্রথমটা হচ্ছে স্কোপ হিসাবে আছে। 2 নম্বরটা আমরা 2 নম্বরে কি আছে, 7 গ্রাউন্ডস এর উপর আছে, তার মধ্যে লিঙ্গ, বর্ণ, জাত পাত এভাবে কিন্তু কাউকে আর কি জন্মস্থান, বাসস্থান হিসাবে এটা করা যাবে জন্মস্থান। এর পরেরটা হচ্ছে 3 নম্বরে বাসস্থান। যেমনি বাসস্থান যেটা আমি বললাম কি নর্থ ইস্টে বা অন্যান্য কোনো জায়গায় যে জায়গাকার লোক খুব আছে তাদের মধ্যেও রিজার্ভেশন দিয়ে তাদেরকে তুলে আনা, তাদেরকে যেমনি মনে করুন কি মিলিটারিতে যখন চাকরি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যাদের হাইটই ছোট, এবার তাদের জন্য 5-7 যদি খোঁজো তাহলে তো পাবে না, তাহলে ওরা চাকরি পাবে না ওই জায়গাটা। সেক্ষেত্রে কোনো একটা বিশেষ এলাকার মানুষকে একটু 2 ইঞ্চি কমিয়ে রিজার্ভেশন দিয়ে ওদেরকে আর কি ওটার মধ্যে আর কি ওদেরকে কিছুটা আর কি রিজার্ভেশন দেওয়া হয়। তো এইভাবে করে ওদেরকে হবে। এবং তারপরে 4 নম্বরটা ব্যাকওয়ার্ড ক্লাসকে কিছু রিজার্ভেশন দিতে হবে। ব্যাকওয়ার্ড ক্লাস কারা, যারা শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব, তো এদেরকে এটা করতে হবে। এটা নিয়ে একটা কেসও হয়েছিল, কেন কি এর আগে 68% হয়ে গেছিল, পরে একটা কেস হয়ে সুপ্রিম কোর্ট একটা রায় দিল কি না এতগুলো দিলে তো পরে দিয়ে জেনারেল ক্যাটাগরির লোক তো পাবেই না, কিন্তু তারপর ওটা ঠিক হলো কি 50%-এর বেশি কিন্তু মানে রিজার্ভেশন দেওয়া যাবে না, সেটা অল টুগেদার 50%। তো এইভাবে ব্যাকওয়ার্ড ক্লাসকে রিজার্ভেশন দিয়ে নিয়ে আসা। এর মধ্যে 4-এর এ আর বি আছে। 4-এর এটা হচ্ছে প্রমোশন, মানে কি আপনি শুধু চাকরি দিয়ে দিলেন তাতেই হবে না, চাকরি পাওয়ার পর তো প্রমোশন হয়, প্রমোশনেও কিন্তু রিজার্ভেশনটা থাকবে। এবং বিটা হচ্ছে আনফিল্ড ভ্যাকেন্সি। আনফিল্ড ভ্যাকেন্সিটা আমরা আর কি বলি কি বলে যেন ক্যারি ফরওয়ার্ড মেথড, ঠিক আছে, ক্যারি ফরওয়ার্ড। তো ক্যারি ফরওয়ার্ড মানে কি, মনে করুন কি 20 জন রিজার্ভেশনে শিডিউল কাস্টের লোক এখানে এই চাকরিতে আছে, 10 জন এলো, কিন্তু 10 জন পাওয়া গেল সে সময়, কেন কি সবাই তো আর এতটা না, 10 জন পাওয়া গেল, একে তো রিজার্ভেশন করে ওরা এসছে, 10 জন পেয়েছে, এবার 10 জন খালি আছে,
আগামী বছর এই 10 জনকে আবার যদি আগামী বছর 100 জনকে আবার নেওয়া হচ্ছে, তাদের মধ্যে যদি শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবের যে রিজার্ভেশন আছে যদি 20 জন ঢুকবে, তাহলে গত বছর যে 10 জনকে নেওয়া হয়নি সে 10 জনটা আর কি আগামী বছর অ্যাড হয়ে ওটা 30 জন হয়ে যাবে। এটাকে ক্যারি ফরওয়ার্ড মেথড। আমি জানি না এটা ঠিক কি ভুল, আপনারা চিন্তা করুন। হ্যাঁ, কিন্তু এইভাবে আর কি এই নিয়মটা আছে। আমার শুধু কাজ হচ্ছে নিয়মটা আর কি বলা, কি এখানে কি কি নিয়মটা আছে। এটা হচ্ছে 4 নম্বরটা হয়ে গেল। তো আর্টিকেল নাম্বার 16 ব্যাপারটা আমাদের হয়ে গেল। এবার আমরা চলে আসছি আর্টিকেল নাম্বার 17। 17টা অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ, ঠিক আছে। 17 নম্বর এটা আমরা জানি অস্পৃশ্যতা আনটাচেবিলিটি, মানে কোথাও ছোঁয়া, মানে কোনো ছোট জাতের লোককে নেওয়া হবে না বা এটা নেওয়া হবে না, এরকম যেন না হয়। কেন কি আমরা জানি এই ভারতবর্ষে, মানে আমাদের দেশে, মানে অন্যান্য দেশেও ছিল, এটা যে আমাদের দেশেই শুধু ছিল তা নয়, অন্যান্য দেশে ছিল। যেমনি আমি যেটা বলতে বলে গেলাম যে 1930 সালে একটা এডুকেশন অ্যাক্ট ছিল। 1930 সালে একটা এডুকেশনাল ক্লজ অ্যাক্ট ছিল, এডুকেশন ক্লজ অ্যাক্ট। 1930 সালে একটা এডুকেশন ক্লজ অ্যাক্ট ছিল। সে অ্যাক্টের মধ্যে বলা ছিল যে চেয়ারম্যান কি, মানে অনেকগুলো ক্লজ ছিল। ক্লজের মধ্যে বলা হয়েছিল কি ঠিক আছে আপনি ওখানে চেয়ারম্যান কিভাবে, ফান্ড কিভাবে আসবে, এডুকেশনের ব্যাপারে অনেক কিছু ছিল। কিন্তু তার মধ্যে একটা ধারা ছিল যে ছোট জাতের লোককে আর কি, ছোট জাতের যারা হবে সেই বাচ্চাদেরকে স্কুলে অ্যাডমিশন নেওয়া হবে না। ভাবুন, হ্যাঁ, তো এটা একটা খুব বাজে একটা নিয়ম ছিল। কিন্তু ওটা পরে যখন দেশ যখন হলো, স্বাধীন হলো, আর দেশের মধ্যে সংবিধান যখন 1950 সালে 26 জানুয়ারি যখন কার্যকারী হলো, তখন এই ধরনের নিয়মগুলো সবই হয়ে গেল। আমাদের দেশে কোনো ছুঁয়াছুঁয়া, এই তো একটা বাজে জিনিস। এটা কেন যে করে, আর আমি তো এখনো পর্যন্ত বুঝতে পারি না এটা কেন করে। যদি কেউ বলে কি হ্যাঁ এটা ভালো, মানে ছোঁয়াছুঁয়ি হ্যান ত্যান যদি ভালো হয়, তাহলে কিন্তু মানে এটা খুব বাজে। মানে এই নিয়মটা মানে কেন যে এটা চলছিল এখনো পর্যন্ত কিছু গ্রামের মধ্যে, শহরের মধ্যে তো একদম নেই। হ্যাঁ, আমরা তো এগুলো মানি না, কিন্তু গ্রামের মধ্যে এখনো আছে। আর আশা করি খুব তাড়াতাড়ি এগুলো সব শেষ হয়ে যাবে। এর কোনো মানেই হয় না, এসব একেবারে ফালতু। তো সংবিধানে এই নিয়মটা করেছে, খুব ভালো করেছে। কেন কি ভীমরাও আম্বেদকর পুরো এর উপরে পুরো একেবারে ডিটারমাইন ছিলেন। উনি জানতেন, কেন উনি ভুগেছেন কি এই জিনিসটা না করলে, মানে এই জিনিসটা মানে খুব বাজে ছিল। মানে আমি কিভাবে আমি মানে আমার মানে বলতে বাজে লাগছে এই জিনিসটা একেবারে বাজে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 17 নম্বর। তারপর হয়ে গেল আর্টিকেল নাম্বার 17। এবার 18 হচ্ছে মানে খেতাব ও প্রসাব গ্রহণটা হচ্ছে নিষেধীকরণ, একেবারে দামে, মানে জাপানি গুলোর দামে। হ্যাঁ, তো মানে ওটা কি খেতাব আগেই হতো না, কি জমিদাররা যারা আর কি ইংরেজদের চামচাগিরি করতো, চামচাগিরি করে লাস্টে এইসব হয়ে গিয়ে যেমনি এই সব রাজারা ওদেরকে নিমন্ত্রণ দিত, এই করতো, ওদেরকে অনেক কিছু টাকা পয়সা দিত, পরে ওদেরকে রায় বাহাদুর এই মানে এই ধরনের আর কি উপাধি দিয়ে দিত। আর ওরা লিখতো রায় বাহাদুর অমুক চন্দ্র চৌধুরী। হ্যাঁ, তো রায় বাহাদুর, তো এরকম টাইপের মানে কিছু খুব। তো এই জিনিসটা একেবারে পুরো একেবারে আমাদের দেশ থেকে এই যে পদবী যেটা ছিল, পদবীটা পুরো একেবারে মানে টাইটেল মানে রাইট এগুলো বন্ধ হয়ে গেল। কিন্তু ভারতবর্ষের দ্বারা মানে দেশের দ্বারা ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এসব যে এগুলো দেওয়া হয়, কিন্তু এগুলোকে আপনি নিজের নামের সামনে আপনি লিখতে পারবেন না। দিস ইজ দ্য রুল, ওকে, লিখতে পারবেন না। যেমনি হয় না, যেমনি এবার যদি চাকরিতে হলো মেজর, জেনারেল, কর্নেল, এটা ঠিক আছে। কিন্তু ভারত সরকার যে উপাধিগুলো দেয়, পদ্মভূষণ যদি আমাকে কেউ দিয়ে দিল মনে করুন, হ্যাঁ, পদ্মভূষণ রবিশঙ্কর, এটা মানে এরকম হবে না। নামের আগে আপনি উপাধি লাগাতে পারবেন না, এটা আমাদের সংবিধানে বারণ। কিন্তু যারা কর্নেল ফার্নেল হয়, যারা চাকরির ব্যাপারে এগুলো সব হয়, তাতে কোনো অসুবিধা নেই, ওটা একটা আলাদা ব্যাপার। কিন্তু পদবি আর কি, যেটা লোকের সঙ্গে লোককে ভাগ করে, লোকের স্ট্যাটাসের সঙ্গে স্ট্যাটাসকে ভাগ করে, সেরকম কোনো জিনিস এই সংবিধানের মধ্যে একেবারে নিষিদ্ধ। তাহলে আমরা এতটা আজকে 14, 15, 16, 17, 18 আমরা এই আর্টিকেলগুলো আমাদের হয়ে গেল। এবার আমরা 19 নম্বর নেক্সট যে আর্টিকেলটা আছে সেটা হচ্ছে স্বাধীনতার অধিকার। মৌলিক অধিকারের মধ্যে 2 নম্বর, যেটা আমি বলছি আমাদের 6খানা আছে। 2 নম্বর হচ্ছে স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম, এটা 19 থেকে 22 পর্যন্ত আছে। সেটা আমরা নেক্সট মধ্যে এটাকে আর কি ভীমরাও আম্বেদকর এটাকে বলেছিলেন ব্যাকবোন অফ দ্য কনস্টিটিউশন। ব্যাকবোন অফ দ্য কনস্টিটিউশন মানে বহুত মানে ইম্পর্টেন্ট, মানে এটা আর কি সংবিধানকে একেবারে দাঁড় করিয়ে রেখেছে। কোনটা? আর্টিকেল 19।
তাহলে আমরা 19টাকে একটু কেন কি এই ভিডিওটা বড় হয়ে যাবে, আমি চাইছি 19টাকে একটু ভালো মতন করে পুরো ব্যাপারটা কেন খুব সুন্দর আছে। তো 19, 20, 21 আর আরেকটা জিনিস বলে দিই যে এই যে যতগুলো আমাদের এটা আছে এগুলো যদি এমার্জেন্সি লেগে যায়, হ্যাঁ ন্যাশনাল এমার্জেন্সি লাগে, কিন্তু মৌলিক অধিকারকে বন্ধ করা যেতে পারে, সমাপ্ত করতে পারে, বা এটাকে একটু পার্টলি আর কি মানে অ্যাবলিশ মানে এটাকে চাপা দেওয়া যেতে পারে। কিন্তু আর্টিকেল নাম্বার 20 আর 21 এই দুটো আর্টিকেল কিন্তু এমার্জেন্সি কেন পৃথিবী ভারতবর্ষে যাই কিছু হোক এই দুটো আর্টিকেল কোনো সময় বন্ধ থাকে না। সেহেতু আমরা দেখবো কি এর মধ্যে কি আছে, সেটা হচ্ছে 20 আর 21। তাহলে 19, 20, 21, 22 এই চারখানা আর্টিকেলকে নেক্সট এপিসোডে হয়তো একটু লম্বা হবে ভিডিওটা, কিন্তু আমরা পুরোটা একটা ভালো মতন আর কি ওটা আমরা দেখবো। তাহলে এভাবে আপনারা দেখতে থাকুন। আশা করি কি আমি যেটা বোঝাচ্ছি আর যেভাবে পড়াচ্ছি সংবিধানের ব্যাপারে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাচ্ছে। নমস্কার।